50 লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন পার্থপ্রতিম মজুমদার। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের ঢিলছোড়া দূরত্বে বিশালগড় নিউ মার্কেট। ভোর 4টা নাগাদ মিষ্টির দোকান থেকে শর্ট সার্কিট হয়ে 6টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। বিশ্রামগঞ্জ থেকে ছুটে আসে একটি ইঞ্জিন। মোট 2টি ইঞ্জিন নিউ মার্কেটের বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। 6টি দোকানের মধ্যে 2টি মিষ্টির দোকান, একটি জুয়েলারি, একটি পানের দোকান, 2টি হাড়ি পাতিলের দোকান এবং একটি মুদি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার উপরে হবে। ভোরে এক বিহারি এই আগুন দেখে চিৎকার করার পর খবর পায় বিশালগড় এলাকাবাসী। তবে ব্যবসায়ীদের অভিযোগ, বিশালগড় অগ্নি নির্বাপক গাড়িতে যে জল ছিল তা খুবই সামান্য। বিশ্রামগঞ্জ থেকে ইঞ্জিন না আসলে আগুন আয়ত্তে আনা যেত না। নিউ মার্কেট কয়টা দোকান খোলা গেছে? 6টি দোকান খোলা গেছে। কি কি দোকান এগুলা? একটা পাটি টুকরির দোকান, মিষ্টির দোকান 2টা, একটা স্বর্ণের দোকান 2টা আছে, একটা বাজেমাল দোকান, একটা ফানের দোকান। কোন সময় আগুন লেগেছে? তাও অনুমানিক 3:30 4টা। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা। আগুন আয়ত্তে কিভাবে এসেছে? আগুন একটা বিশ্রামগঞ্জ একটা দমকল মেশিন, তারা যান ফান দেওয়ার চেষ্টা করছে। বিশালগড়ের যে মেশিন আছে তারা একটু করে জল নাই, সেই বিভিন্ন ধরনের সমস্যা, তারা বিশ্রামগঞ্জের তার ওই আয়ত্তে আনা দিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন পার্থপ্রতিম মজুমদার। 5 মিনিটে বিশালগড় নিউ মার্কেটে 6-7টা দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এবং বিশালগড় ফায়ার স্টেশন খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছা এবং আমাদের ফায়ার ব্রিগেড উহার শুরু করে। তো আমাদের গাড়ির যে জলের ক্যাপাসিটি তার পরিমাণ হলো 4000 লিটার। তার লিটার আমাদের অন্যত্র জলের সোর্স লাগে। তো সেই মোতাবেক বিশালগড় ফায়ার সার্ভিসের স্টাফ আমাদের নিজস্ব যে ওয়াটার রিজার্ভার ওইটার থেকে ডাইরেক্ট লাইন ওইটা গাড়িতে লাগাইছে এবং গাড়িতে নেওয়াতে 7টা ডেলিভারি রুজ লাগছে জয়েন করতে 7টা ডেলিভারি রুজ লাগছে ডাইরেক্ট। এবং ফায়ার বলে মানে ফায়ার স্পটে জল তো স্প্রে করতেছে। এমন অবস্থা বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয় এবং বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনও খুব তাড়াতাড়ি স্পটে আসে এবং হ্যাঁ ফায়ার স্টেশনকে খবর। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বনমন্ত্রী আরবের রহমান। গতকাল রাতে স্ট্রোকের কারণে তার অর্ধাঙ্গ অবশ হয়ে যায়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অর্ধাঙ্গ অবশ হয়ে যায় প্রাক্তন মন্ত্রী আরবের রহমানের। ডাক্তারদের মতে এটি হার্ট এবং ব্রেন স্ট্রোক বলা হয়ে থাকে। গতকাল মধ্যরাতে নিজ বাড়ি কুলুবাড়িতে শরীরের ডান অংশ অবশ হয়ে যায় তাহার। 90 বছর বয়সী প্রাক্তন মন্ত্রী মাঝে দুবার অসুস্থ হলেও চিকিৎসার পর শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছিল। চলাফেরাও করেছিলেন অনেকটা স্বাভাবিকভাবে। গতরাত সিবিএ স্ট্রোক হওয়ার পর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে প্রাক্তন মন্ত্রী আরবের রহমানের। 1978 সাল থেকে একটানা 10 বছর বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় বনমন্ত্রী ছিলেন তিনি। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সিপিআইএম দলে আসা। কিছুদিন গৃহশিক্ষকের কাজও করেছিলেন তিনি, যার ফলে দলের মধ্যে এখনো অনেকেই প্রাক্তন মন্ত্রীকে মাস্টারদা বলেও ডাকেন। আজ অসুস্থতার খবর শুনে কুলুবাড়ি স্থিত তার বাড়িতে ছুটে আসেন দলের সুনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক মানিক দাশগুপ্ত, সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক, কুলুবাড়ি অঞ্চল সম্পাদক শোভা মিয়া সহ স্থানীয় নেতৃত্বরা। ছুটে আসেন আত্মীয় পরিজন ও পাড়া প্রতিবেশীরাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো চরিলামের হেরমা কমিউনিটি হলে। 3টি এডিসি ভিলেজ ও একটি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে হয় এই অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা, বিধায়ক কেশব দেববর্মা ও রমেন্দ্র নারায়ণ দেববর্মা। গতকাল চরিলামের হেরমা কমিউনিটি হল গড়ে 3টি এডিসি ভিলেজ ও একটি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসবে প্রদীপ প্রজ্বলন করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, 17 গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক কেশব দেববর্মা, 19 চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সঙ্গীত, উপজাতি নৃত্য, মণিপুরী নৃত্য, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলি নৃত্য পরিবেশন করেন।
বসন্ত উৎসবে 3টি এডিসি ভিলেজ ও একটি গ্রাম পঞ্চায়েত এলাকার সদস্যরা উপস্থিত ছিলেন। বসন্ত উৎসবকে ঘিরে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। বসন্তকাল চিহ্নগড় বুভাঙ্গ তেতাল তেতাল ঘোরাই এবং দর্শা পূর্ব এবং দক্ষিণী হাওয়া এবং সত্তর মনোরম কাজে ও বসন্তকাল দোল পূর্ণিমা ও দোল সারা ভারতবর্ষ সারা ভারতের প্রতিটি অঙ্গরাজ্যের অঙ্গ চীন রাজ্যের অঙ্গ এবং কাঙ্গুকা তাবুক থেকে প্রায় 60-70 বছর আগে চীন সমতল যেমন ছিল পাহাড় অঞ্চল এই যে দোলগান। আগরতলা নন্দনগর স্থিত অক্সিলিয়াম গার্লস স্কুল বিদ্যালয়টিকে 10ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিদ্যালয়ের আধিকারিকরা। তারা জানান বিদ্যালয়টিতে আর্টস, কমার্স এবং সায়েন্স এই 3টি বিভাগেই পড়াশোনা করা যাবে। বিদ্যালয়টিকেও সেই মতো বৈজ্ঞানিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের জন্য কর্তৃপক্ষ 12টি নতুন বাসের ব্যবস্থা করেছে, যাতে ছাত্রীদের যাতায়াতের জন্য ভালো পরিষেবা দেওয়া যায়। তারা আরো জানান বিদ্যালয়টিতে চলতি শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে। The only English medium school of Tripura for girls, known for quality education, caters to more than 1,350 students. Obedience has stood for extraordinary adaptability and fast. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর থানার পুলিশ মদ বিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পেল। 2টি বাইক থেকে তল্লাশি চালিয়ে 145 বোতল বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় বাইক চালকদেরও। মদ বিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। আজ সকালে কমলপুর থানার সেকেন্ড অফিসার পরিতোষ দাস, এএসআই ভরুমোহন ত্রিপুরার নেতৃত্বে দুরাই শিববাড়ি এরারপার ট্রাইজেনশন এলাকা থেকে 2টি মোটর বাইক থেকে অভিযান চালিয়ে 145 বোতল বিলেতি মদ উদ্ধার করে। সঙ্গে বিশ্বজিৎ ঘোষ এবং উত্তম ঘোষ নামে 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। কমলপুর থানার সেকেন্ড অফিসার পরিতোষ দাস জানান, রুটিন মাফিক মদ বিরোধী অভিযান জারি থাকবে। প্রসঙ্গত, গত 1 মাসে কমলপুর থানার পুলিশ মদ বিরোধী অভিযানে নেমে 5000 লিটার চোলাই মদ সহ 35 ব্যক্তিকে আটক করে। গোপন সূত্রের ভিত্তিতে আজকে ভোরের দিকে কমলপুর পিএসএ স্টাফ আমরা রেড করেছি। রেড করে 2 জন মদ বিক্রেতাকে ধরেছি এবং 5 পেটি বিভিন্ন কোয়ালিটির ফরেন লিকার তাদের কাছ থেকে আটক করেছি এবং তাদের কাছ থেকে তাদের 2টি মোটরসাইকেলও আটক করা হয়েছে। গত 1 মাস ধরে আমাদের এই মদ বিরোধী অভিযান চলছে এবং গতকালকে আমরা এদেরকে আটক করেছি এবং এই অভিযান আগামী দিনও চলতে থাকবে। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 বিধায়ক নাগরিক সংবর্ধনা পেল রাজনগরে। বিলুনিয়া কেন্দ্রের বিধায়ক বাসুদেব মজুমদার ও রাজনগরের বিধায়ক সুধন দাসকে উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানালো দক্ষিণ রাজনগর এলাকার জনসাধারণ। নিজেদের প্রিয় বিধায়ক নেতাদের জমকালো সংবর্ধনা দিলেন রাজনগর ও দক্ষিণ রাজনগরের জনসাধারণ। স্থানীয় সমীর ব্যানার্জি মুক্ত মঞ্চের নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের ছন্দে সকলকে মাতিয়ে দিয়েছেন বিলুনিয়া শান্তির বাজারের শিল্পীরা। বিলুনিয়া কেন্দ্রের বিধায়ক বাসুদেব মজুমদার ও রাজনগরের বিধায়ক সুধন দাসকে উত্তরীয়, মানপত্র, পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে ভরিয়ে দিয়েছে বিভিন্ন গণসংগঠনগুলো। টিইসিসি, গণতান্ত্রিক নারী সমিতি, এসএফআই, ডিওয়াইএফআই, মৎস্যজীবী সমবায়, পান চাষী, কাষ্ঠশিল্পী, শিশু তীর্থ নার্সারি স্কুল, রাজনগরের ব্যবসায়ী সমিতি,
জনকল্যাণ ক্লাব সমেত আরো অনেক সংগঠন ও সংস্থা একে একে দুই বিধায়ককে সংবর্ধনা জানিয়ে স্মরণীয় করে তুলেছেন দিনটি। সংবর্ধনার জবাবে বিধায়কদের গলায়ও ছিল কৃতজ্ঞতা ও বিনয়ের সুর। প্রতিনিয়ত সম্বর্ধনা জ্ঞাপন করছে আপনাদের। একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে যেমন সংগঠিত হয়েছিল, তেমনি নির্বাচনে ঐতিহাসিক নির্বাচন রেকর্ড পৃথিবীর মানুষ ত্রিপুরা রাজ্যের শুভবর্তী সম্পন্ন নাগরিকদের ব্যক্তিগতভাবে বাসুদেব মজুমদার, সুগম দাস, পাবন চৌধুরী এই রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার জন্য আপনারা ভূমিকা গ্রহণ করেছেন। এই সংবর্ধনা পাওয়ার মালিক হচ্ছেন আপনারা, অধিকারী হচ্ছেন আপনারা। সকল অংশের মানুষের ঐকান্তিক পরিশ্রমেই রাজ্যে ফের বাম সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং আগামী দিনেও এলাকার মানুষের কল্যাণে রাজনীতির রং না দেখিয়েই কাজ করার অঙ্গীকার করলেন। সঙ্গে এও জানালেন, বিধায়ক হিসেবে জনকল্যাণে যদি কোনো ত্রুটি কিংবা পা পিছলানো চোখে পড়ে তবে যেন জনতা সেদিকটার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে ভুল পথ থেকে সরতে সাহায্য করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগরের জিআরপিএস এর আউটপোস্টের বেড়াতে এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধর্মনগর জিআরপিএস এর আউটপোস্টের ব্যারাকে গতকাল বিকালে এক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পড়ে যায়। ওই ব্যারাকে সেই সময় এক এএসআই এবং এক ড্রাইভার ঘরের ভেতর ছিল। আমরা দুইজন এখানে প্রেজেন্ট আসলাম, সবাই লোকাল তো, টাং বেডিং সবাই রাখতে যা বাড়ি করে ড্রেস আইয়ে পরে কিছু, আর বাইরের যারা আছে তারা থাকে, তারাও তো বিভিন্ন কাজে ডিউটিতে স্টেশনে গেছে। আমরা আমি আর ড্রাইভার ছিলাম। ড্রাইভার দেখানোর পরে যখন গইয়া কারেন্ট ছিল না, তখন এই কিছুক্ষণ সারাদিনেই কারেন্ট ছিল না, একটু কারেন্ট আইসে কিছুক্ষণ পরেই আমরা ফ্যান চালিয়ে বইছি। বওয়ার ফলে এরপরে দেখি যে একটা আওয়াজ হয়েছে পরে জিজ্ঞাসা করলাম কিটা আওয়াজ, লোকের স্টাফ যে ড্রাইভার এগুলো কি জানি, এমনি ঘরে উঠতে সেটা দেখলাম যে উপরে শর্ট সার্কিটের মনে হইতেছে সন্দেহ, এখন তো হইতে পারে না ঠিক, যে তুলির উপরে আগুন। আগুন সাথে সাথে যাই পাচ্ছি যতটুকু সম্ভব কাপড় চোপড়ের ট্যাঙ্ক ব্যাটিং দূরে পাচ্ছি না, সাথে সাথেই বাসের গর্ত 10 মিনিটের ভিতরে খা হয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিতে পুরোই শেষ। আগুনের তীব্রতা এতই ছিল যে ঘরের ভেতর থেকে কোনো কিছু বের করা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে এএসআই মিলনকান্তি ভৌমিক বলেন, শর্ট সার্কিটের ফলে আগুন লাগে, কিন্তু ব্যারাকের দুই পাশের বাড়ির মালিকগণ বলেন এই সরকারি ব্যারাকে হুক লাইন দিয়ে বিদ্যুতের সংযোগ ছিল। কিছুদিন আগেও একবার আগুন লেগেছিল। বিদ্যুৎ বিভাগকে জানানোর পরও কোনো বৈধ সংযোগের উদ্যোগ নেয়নি। তারা আরো বলেন, অগ্নি নির্বাপকের গাড়ি সময় মতো না আসলে পাশের বাড়িগুলোও পুড়ে যেত। আমরা জানি যে এটা হুকলাইন জ্বালাইছে, হুকলাইন থেকে আগুনটা লাগছে। আগে একবার এরকম টিনের মধ্যে শর্ট করতে আগুন লাগছে, তারা আমরা কইছি, আমরা নিবাইছি ইয়া, এরপরে তারা হুকলাইন জ্বালানি বন্ধ করে না। তো পিডব্লিউর যারা কারেন্ট অফিস থেকে যারা আইয়া বিল নেয় তাদের থেকে একদিন আমি দেখাইছি তাদেরকে যে এইখানের মধ্যে হুকলাইন লাগাইছে, আপনার হুকলাইনটা একটু ব্যবস্থা করেন দেখে এটারে, না হইলে বলে আমি এখানে যে আগুন লাগবো। একদিন আগুন লাগছে, আমি বাস দিয়ে বাইরে এখান থেকে সরাই দিছি। তারপরে তারা দেখাইলাম, তারা করছে মারছে না, তারা বিল নিয়ে যায়, আমরা দেখে আয় যায় বিল নিয়ে যায়, কিন্তু আমরা তারা হুকলাইন দেখাইছি। আগুন দেখানোর পরে করছে না। ফায়ার ব্রিগেডটা যদি আজকে একটু তাড়াতাড়ি আওনে, মোটামুটি আমরা গরিবের বাড়িঘর বাচ্চা, নাইলে সব ধ্বংস হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সালেমা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজু দাস বলে জানা যায়। স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল সালেমা থানার পুলিশ। ঘটনার বিবরণে সালেমা থানার পুলিশ জানায়, গত 27 ফেব্রুয়ারি রাজু দাস নামে সালেমার এক ব্যক্তি স্ত্রী সবিতা মালাকারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে 1 এপ্রিল সালেমা থানায় অভিযোগ দায় করেন সবিতার কাকা খেলন মালাকার। 2 এপ্রিল রাজু দাসকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
13 এপ্রিল অগ্নিদগ্ধ সবিতা কমলপুর বিএসএম হাসপাতালে রাত 9:30 নাগাদ মারা যায়। 14 এপ্রিল সবিতার কাকা ভাতিজিকে মারার অভিযোগে সালেমা থানায় আরও একটি মামলা দায়ের করেন সবিতার স্বামী রাজু দাসের বিরুদ্ধে। তো আছে ওই, কিন্তু আমরা মুখ ভেঙে তাই একদিনে কইছে না খাওয়ার পরেতে আমরা দেখলাম যে যেদিনে আগুন লাগাইছে সেদিনে 6টার সময় আগুন লাগাইছে, তারপরে 12টার সময় আমরা খবর পাই, এবার তারা নিজে কইছে না। আমার বাতিজার একটা আছে দেবীশ্বরাতে, তাই নিয়ে ফোন করে কইছে। এরপর আমরা গেছি, গিয়ে আগরতলা নিয়ে গেছি, জামাই গেছে, ডাক্তারের কোনো যোগাযোগ নাই, টাকা পয়সার কোনো যোগাযোগ নাই, কোনো কিছু করলো না। আয়া ফলে আমরা 8 দিন থেকে টাকা পয়সার অভাবে আমরা আবার বাসাতে আনলাম, বাসার থেকে আবার এফআইআর করিয়া কমলপুরে আনলাম। আজকে এখানে 11 দিন না 12 দিন হবো আমরা রাখছি, ওখানে কালকে মারা গেছে। ওই দিন সবিতার মৃতদেহ ময়নাতদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেয় সালেমা থানার পুলিশ। প্রথম কমপ্লেনেন্টের বাবা গিয়ে একটা লিখিত অভিযোগ দিছে, মানে স্বামীর অত্যাচার করে স্বামী মেয়েকে আগুন লাগাইয়া হত্যা করার চেষ্টা করছে, এরকম একটা অভিযোগ দিছে। এবং মেয়ে এখন কমলপুর বিএচএম হসপিটালে ভর্তি। তখন আমরা এই অভিযোগ হয়ে ওসিপিএস কেসটা রেজিস্ট্রি করছি এবং আমি বিএচএম হসপিটালে আইছি এবং মেয়েটা কি অবস্থায় আছে এটা দেখা আমরা যাওয়ার সময় আসামির বাড়িতে মেয়ের স্বামীর বাড়িতে মানে রেড করছি, রেড করে স্বামী দেখাইছি এবং তখন অ্যারেস্ট করেছি। সবিতার কাকা খেলন মালাকার অভিযোগ করেন সবিতার স্বামী রাজু দাস প্রায়ই শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বচসা হতো। 27 ফেব্রুয়ারি রাতে রাজু সবিতার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশকে জানায় সবিতা। প্রসঙ্গত, সবিতার মৃত্যু সংবাদে তার বাপের বাড়ি এলাকা ছোট সুরমা গ্রামে শোকের ছায়া নেমে আসে। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। চড়ক মেলা অনুষ্ঠিত হলো চরিলাম তেজরিমাই হাই স্কুল মাঠে। মেলায় শিশু থেকে বৃদ্ধ সকলের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাঙালিদের 12 মাসের 13 পার্বণের মধ্যে একটি হল চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে চড়ক মেলা। এই মেলাটি হয় চরিলামের চেচরিমাই হাই স্কুল মাঠে। বিকাল থেকে এই চড়ক মেলা দেখার জন্য শিশু থেকে বৃদ্ধরা ভিড় জমায়। চড়ক মেলার বিভিন্ন কলা কৌশলী দেখানোর জন্য সুনামরা থেকেও আসেন। প্রথমে রামদানিয়ে নৃত্য দেখায়, তারপর শুরু হয় একের পর এক আইটেম। দায়ের উপর যুবকের পেট রেখে ঘোরানো, লোহার রডের উপর যুবক দুজনকে শুইয়ে কাঁধে নিয়ে খেলা, শিব গৌরীর বিয়ে এবং শিব রক্ষাকালীর নৃত্য। গাজন নেতৃত্ব থেকে এটা সৃষ্টি, মহাদেবের একটা বীজ মন্ত্র, এটাতে এসে আমরা সমস্ত কিছু করি। পৌরাণিক কাল্পনিক না, এটা পুরাণ থেকে করে এসে এটা আমরা শিখছি, করতে আসি। এটাতে একটু সত্যি যে আসে একটা জিনিস, এটা এখনো বিদ্যমান, এটা আমাদের মধ্যে এটা এখনো চলছে এবং মানে আজীবন যুগ ধরে চলবে। কি কি দেখাবেন আপনারা? এখানে দেখাবো শিবগুরির বিয়ে দেখাবো, পানি নৃত্য দেখাবো, জীবগান, নাচগান, চন্দ্রগান, সরকার নৃত্য এবং বিশ্ব সহজ্ঞা, বিশ্বরে যে যেভাবে ভক্তরা নাচছিল লোহার আমি যে মানে ইন্দ্রদল দিয়া, সেই বিশ্ব সহজ্ঞা আমরা এখন কোথা থেকে আসছেন আমরা দেখেছি। আমরা এসেছি সোনামা সদস্য মেলা করতে।
এই ধরনের কলা কৌশলী প্রদর্শনী করে তারা। এই চড়ক মেলায় জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশালগড় থেকে